ঝটপট শব্দ হলো। আচ্ছা। হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে কিছু শুকনো কাঠ ছিল। ওই বাঘ আমার পাশ আবার ছুটে ও নদীর ধার দিয়ে চর দিয়ে ছুটছে। বাবাকে ততক্ষণ ধরে নিয়েছে। হ্যাঁ, ধরে নিয়ে যেত। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে একটা ভয়াবহ একটা বাঘের ঘটনা শুনতে যাচ্ছি, বাস্তব ঘটনা। আর সেটা বলবেন আমার এই দাদু। একেবারে দাদুকে কাছে পেয়েছি। আর দাদুর বাবার সঙ্গে এই ঘটনাটা মূলত ঘটেছিল। আর এই ঘটনাটা ঘটেছিল সুন্দরবনের গাজীখালী বলে একটা জায়গাতে ঘটেছিল। তো ঘটনাটা কি ঘটেছিল সরাসরি দাদুর মুখ থেকে শুনে নেওয়া যাক। আমরা দুই বাপ্পুই কাঁকড়া ধরতাম সুন্দরবনের জঙ্গলে। গাজীখালী বলে যে জায়গাটা আছে জঙ্গলের সুন্দরবনের, সেই জায়গাতে আমরা বাড়ির থেকে ওই রকম রাত 8টার দিকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে বেয়ে বেয়ে গাজীখালীর জঙ্গলে গিয়ে পৌঁছেছি। সকাল হতে দেখা যাচ্ছে আমাদের তখন ওই রান্নার জ্বালানি নেই। আচ্ছা। দুই বাপ্পুই উঠে তখন জ্বালানি সংগ্রহ করছি, শুকনো কাঠ সংগ্রহ করতে গিয়ে এর মধ্যে আমার ছাড়া একটু 10-15 হাত দূরে আমার বাবা চলে গেছে। সেরেফ 2জন লোক আছি। যাওয়ার পরেই ওই একটু ঝটপট শব্দ হলো। আচ্ছা। হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে কিছু শুকনো কাঠ ছিল। আমি কাঠগুলো ফেলে দিয়ে পর আমি ওই ছুটে ওখানে চলে গেছি। চলে যাওয়ার পরে তখন আমার বাবা খালি 2বার থেকে 3বার বললো যে আমার ধারে তুই আসিস নে। আর বাঘে তখন ধরে তখন ওই বাঘ ডোকাত দিচ্ছে। তখন ওই বাঘ যখন ডোকাত দিচ্ছে তখন আমি ওখান থেকে ভয় পেয়ে, তখন আমার বয়স ওই রকম 18 হবে। তখন ভয় পেয়ে আমি নৌকায় চলে আসি ছুটে। তখন ওই বাঘ আমার পাশ আবার ছুটে ও নদীর ধার দিয়ে চর দিয়ে ছুটছে। বাবাকে ততক্ষণ ধরে নিয়েছে। হ্যাঁ, ধরে নিয়েছে। নিয়ে বাবাকে মেরে দিয়ে সঙ্গে সঙ্গে ওই বাঘ মেরে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি বাবা 2বার কথা বলার পরে মেরে দিয়েছে নাংড়ান দিয়ে। দেওয়ার পরেই ওই বাঘ, আমি ছুটে চলে এসে নৌকার ছুটে এসে উঠেছি। ওই বাঘ চর দিয়ে ছুটছে। আমি যত নৌকো বই বাঘ চর দিয়ে ছোটে। হ্যাঁ। গাজীখালীর একটা ওই তেরমনি বলে আছে তখন ওই ত্রিমণি। হ্যাঁ, তেরমনি। এবং আগে জাত চলতো 13 বাঁকির তেরমনি। 13 বাঁকির তেরমনি। তেরমনিতে যখন আইছি ওই বাঘ ঝাঁপিয়ে জলে পড়েছে। পড়ে আমার নৌকোই উঠবে বাঘ। তখন আমি একা, আর নদীতে ওজন। আমি তখন অপর পার ধরা করেছি নদীর। ধরা করলে তখন ওই বাঘ সাঁতার কেটে ওপার পারে উঠে গেলে আমি আবার এপারে চলে আসলাম। এপারে চলে এসে তখন একা কি করব, ওজন ভাটা গাং, জুয়ার না হলে সুজন নেই। বেয়ে বেয়ে আসলাম। এসে শহরে এসে তখন সবাইকে বললাম যে এইভাবে হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের গ্রামের লোকজন 10 থেকে 15 জন, তখন টাইগার প্রজেক্ট হয়নি, 10 থেকে 15 জন, বাংলায় 79 সালের কথা এটা। সে তো অনেক আগের কথা। হ্যাঁ, তখন টাইগার প্রজেক্ট হয়নি। 10 থেকে 15 জন নৌকা সাজিয়ে নিয়ে গেল আমার ওখানে। এইবার 10-15 জন 20 জন এরা সব ওই জঙ্গল করার লোকেরা গিয়েছে আমার কথা শুনে। তখন তো আমার 17-18 বছর বয়স। এখন আমার ওর কথার উপর নির্ভর করতে পারিনি। ওরা গিয়েছে, গিয়ে দেখছে যে গাছের উপর দিয়ে কাপড়টা মেলানো, উপরন্ত আমার বাবাকে টেনে নিয়ে চলে গেছে। এখন বহুদূর জঙ্গলে খোঁজাখোঁজ হলো, প্রায় আধ ঘন্টা খোঁজাখোঁজ হয়েছে, কিছু পাওয়া গেল না। ছেড়ে যেখানে ফেলে ধরেছিল অল্প কিছু রক্ত, আর ওই কাপড়টায় কিছু রক্ত হলো, পাওয়া গেল কাপড়টা গাছের ওপরে। তারপর সবাই বললো যে জঙ্গলের দেবতা দক্ষিণায় ওনাকে নিয়ে চলে গেছে।
এর আগে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা একবার দক্ষিণায়কে এনে বেঁধে রেখেছিল। দক্ষিণাকে এনে? হ্যাঁ, বেঁধে রেখেছিল। হ্যাঁ। এইবার আমার বাবা সায়না হলো যে তুই দক্ষিণায় এনে বাঁধিয়ে রাখিস, তোকে বাড়ি থান করে মায়ের পূজা করতে হবে। সেইভাবে আমাদের এই বনবিবির থানটা আমাদের সেইভাবে মানে বনবিবি পূজা হয়, সেটাও আমি আজকে থেকে দেখছি না, হ্যাঁ ছোট থেকেই দেখছি। হ্যাঁ হয়। ওই মালেদের ওই কোনায় যে বনবিবির থানটা ছিল, ওই আমার বাবা ওখানে এনে দক্ষিণাকে বেঁধে রেখেছিল, তাই ওইখানে প্রথম আবাদ মলে তখন এই বানিখাল টালি এসবগুলো সব জঙ্গল। তোমরা দেখেছিলে? হ্যাঁ। দক্ষিণা কেমন দেখতে? আমরা দেখিনি, একটা হাঁড়ির ভিতরে, নূতন হাঁড়ির ভিতরে এনে রেখেছিল। মানে ছোট্ট ছোট্ট জলন মতন। আচ্ছা। এইবার বহু লোক তখন দেখেছে। এখন ওই সুভাষ মালের বাবা, এই যে সুভাষ মালের বাবা থেকে, আর ওই সুভাষ মালের বাবা আর আমার বাবা ছিল। এখন সুভাষ মালের বাবা থেকে ওই দক্ষিণায়কে করে গিয়ে ওই হাঁড়িটা বাড়ি মেরে বললো কোথার থেকে একটা জ্বলন নাকি এনেছে, বাড়ি মেরে ভেঙে দিল। দেবার পরে ও নিজেই জঙ্গলে গেল। ও 30 থেকে 40 বিঘে জমির মালিক। হঠাৎ জঙ্গলে গেল, গেলে জঙ্গলে বাঘে ধরে নিল। ওই ঘটনাটা কি ঘটেছিল? হ্যাঁ, ওই ঘটনাটা কি ঘটেছিল? জঙ্গলে? কোন জঙ্গলে হয়েছিল এটা? ওটা হয়েছিল এই যে আমাদের এখানে এই যে খোলাখালির জঙ্গলে। খোলাখালি জঙ্গলে? হ্যাঁ। তখন আমরা ছোট। তখন বয়স কিরকম হবে তোমাদের? আমার ওই রকম তখন স্কুলে পড়ি, তখন তালপাতায় লেখাপড়া আমাদের, আর খড়পুড়িয়ে কালি। আচ্ছা। তা তখন আমার বয়স ওই রকম 7-8 বছর। আচ্ছা। এই ঘটনাটা সবাই বললো যে ওই যে নাগেন মন্ডল দক্ষিণায় বেঁধে এনেছিল, তার জন্য ওকে নিজেকেও চলে যেতে হলো। আর দক্ষিণার উপর অত্যাচার করেছিল, সারদা তো চলে গেছে। দক্ষিণাটা কোন দিয়ে নিয়ে এসেছিল জঙ্গল থেকে? তখন আমাদের বাবাদের কাছে শোনা কথা মহালে গেছে মধু কাটতে। এখন লোকজন নিয়ে মধু ভাঙতে গেছে, তা বলছে যে তোর মধু সব ভর্তি করে দেবো, তোর পাত্র যত আছে সব ভর্তি হয়ে যাবে, তুই একটা লোক দিয়ে যেতে হবে। তা বললো আমি তোকে একটা লোক দিতে পারবো না, আমাকে নিজেকে নিয়ে নিয়ে নাও, নাহলে আমি দিতে পারবো না। এই বলে দক্ষিণায়কে কিভাবে গুণ মন্ত্রের দ্বারা বেঁধেছিল আর কি। মন্ত্রতন্ত্র জানতো বাবা? হ্যাঁ, মন্ত্রতন্ত্র জানতো, ভূত প্রেত দানব দৈত্য এগুলো যদি একটা পোড়া কাঠ নিয়ে, আগুনের কাঠ নিয়ে যদি করতো, সঙ্গে সঙ্গে হয়ে যেত। আমাদের এখানে তখন প্রচুর লোককে ভূতই পাইতো। ভূত ঝাড়ানো লোক আমার বাবা ওই একটা পাকা কাঠ দিতে বলবে, দিয়ে ওই কাঠে ধোঁয়া উঠবে, 3 বার ফুঁ দেবে, তোমাকে যদি ভূতি পায় তখন ও ভূতি কথা বলবে। এবং বড় বড় গাছের ডালও ভাঙতে দেখিস। আচ্ছা। যাই তোর জাতি গেলে ওই ডালটা ভেঙে দিয়ে চলে যেতে হবে। এটাকে সিগন্যাল বলে? হ্যাঁ, সিগন্যাল। আর কোথায় যাবি তাও বলতে হবে, না অমুক জায়গায় যাবো না, তুই এত দূরে চলে যাবি, 900 কিলোমিটার দূরে চলে যেতে হবে তোকে, এর ভিতরে পা দিলে হবে না। এইসব গুলো আমরা প্রত্যক্ষ, আমার বাবার সাক্ষী। হ্যাঁ, প্রত্যক্ষ দেখেছো নিজের চোখে? হ্যাঁ। এই জঙ্গল করতে গেলে এই যে মন্ত্রতন্ত্র ধরো আমরা চালাই জঙ্গলের, এতে দেখা যাচ্ছে সদায় সত্য কথা বলতে হবে, মিথ্যের প্রশ্রয় নিলে জিনিস থাকবে না। আচ্ছা, আর উল্টে ক্ষতি হবে। এবং অনেকগুলো নিয়ম আছে জঙ্গলের। ধরো আমি মধু কাটতে গেলাম, আমার বাড়িতে সারাদিন রান্না বান্না হলে হবে না, তাহলে আমার লোকজনের ক্ষতি হবে, হয় পোকায় মারবে, না হলে মুড়ো ফুটবে, না হলে যে কোনো ক্ষতি হবে। আমি দীর্ঘদিন আমার এই ছেলে মাত্র 14 বছর, ওর 14-15 বছর বয়সের নিয়ে, এবং আমার স্ত্রীকে নিয়ে
দীর্ঘ দিন জঙ্গল করেছি, কোথায় কেন্দুখালি, কোথায় নারায়ণতলি, কোথায় সব বহির জঙ্গলে। মানে জঙ্গল জীবনের বাস্তব অভিজ্ঞতা প্রচুর আছে। একবার পুরোপুরি। আমি ধরো হাতে করে 2-3 জন আমার সামনে থেকে চলে গেছে। বাংলায় 80 সালে এত হারে আমাদের এই জেমেসপুর গ্রামে লোক পড়ছে, জেমেসপুর বলো ইয়ানপুর, এগুলো লোক পড়ছে তুলনার বাইরে। লোক পড়ছে বলতে বাঘে খাচ্ছে? বাঘে খাচ্ছে। আচ্ছা। জঙ্গল খুব উত্তপ্ত হয়ে গেল। এইবার উত্তপ্ত হওয়ার পরে আমার তো তখন ছোট ছোট ভাই বোন, হ্যাঁ, 2টো ভাই, একটা বোন, মা, হ্যাঁ, এদের কি করব? এখন আমাকে নিয়ে আমার এই আনপুরি সতীশ সর্দার এরা নিয়ে, আর সুশীল মণ্ডল, এরা নিয়ে আমাকে জঙ্গলে যায় যে এদের ভাই বোন বাঁচাবে কি করে। তখন কাংড়ার এক গাছা কাংড়া দিলে, এরকম গাছার এক গাছা কাংড়া দিলে তখন 7 টাকা পাওয়া যায়। আচ্ছা, এত কম ছিল? আর ওখান থেকে হাসনাবাদে, এখান থেকে বেয়ে গিয়ে হাসনাবাদে গিয়ে কাংড়া বিক্রি করলে পাওয়া যেত 1 কুইন্টাল কাংড়ায় তখন ওই খুব সম্ভব 60 থেকে 65 টাকা কুইন্টাল। আচ্ছা। আর 6 টাকা 7 টাকা গাছা, তাও নিয়ে যেতে তো ক্যানিং তখন। তা ওরাই নিয়ে আমাকে নিয়ে জঙ্গল করে। এখন 3খানা নৌকো মিলিয়ে একটা হলো যে আমরা মাছ ধরবো। এখন আমরা ছাইমারির চরে জঙ্গলে। ছাইমারির চর? হ্যাঁ। আচ্ছা। ছাইমারির চরে মাছ ধরছি। এইরকম জায়গায় 3খানা নৌকো আছে, 9 জন লোক আছে। আনপুরি মনমতন মিস্ত্রি বলে ওই ওরা একটা ব্যাট জাল দিয়ে মাছ ধরে দিচ্ছে, আর আমরা 2টো লোকে বসছি। আচ্ছা। আমি বসছি আর সেই আরেকজন লোক বসছে। আচ্ছা। তার মানে ধূর্প এই মারা গেছে, এই পর্ব মারা গেছে, ধূর্প মারা গেছে, ওর বাবা বসছে। এইবার ওই আনপুরি নেতাজি কলোনির মনমত মিস্ত্রি বলে ওরা কজন মাছ ধরছে, তাহলে 9 জনে হলে 7 জন মাছ ধরতেছে, আর আমরা বসছি। বয়ে বয়ে হাপড় আছে নৌকোর পাশে, হাপড়ে এনে দিচ্ছি। এখন দেখি ওদের পিছনে বাঘ লেগেছে। আচ্ছা। লাগার পরে ঠিক এইরকম 1 হাত লম্বা ফলা বল্লভের, 3খানা বল্লভ আছে। এখন মনমতন মিস্ত্রির কাছে ওই বল্লভ 1খানা, আরো লোকের কাছে বল্লভ, আর ওই জালটা নিয়ে আসতেছে একজন, আর আমরাও মাছ দিয়ে এগিয়ে যাচ্ছি ওদের দিকে। কাছাকাছি ওই রকম মোটামুটি এই হাতের মাপে ওইরকম 200 হাত দূরে টুরে, এর মধ্যে ওই বাঘ, ওরা এসে গেছে নৌকোর কাছাকাছি। ওই বাঘ ওখান থেকে ছুটে আসছে, চিলির মতন আসতেছে। শুধু তখন ওই বালির উপর দিয়ে আসতেছে, তো বালিগুলো এরকম উঠতেছে। আমরা দেখি ওদের পিছন দেখতে আসছে, ওরা বুঝতে পারছে না। আমরা বলছি ওই 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 দেখো 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 দেখো, ওরাও ফিরে দাঁড়িয়েছে। ফিরে দাঁড়িয়ে ওই বল্লভ এরকম ভাবে 3খানা বল্লভ ধরেছে। সেই বল্লভের উপর জাম দিয়ে মনমতো মিস্ত্রিকে ধরলো। বল্লভ ফুটেনি? বল্লভ ফুটে গেছে একটা। আচ্ছা। ধরে ওইভাবে বল্লভ শুদ্ধ বাঘ লাভ দিতে নিয়ে চলে গেল। এইবার আমরা তো 5 ছুটতেছি, জঙ্গলের কানায় পর্যন্ত ছুটে গেছি, গিয়েও রাস কাটাতে পারলাম না।
ওইখানে জঙ্গলের কানায় নিয়ে বাঘের সে কি বিভৎস মূর্তি, হুম। সে মূর্তি দেখলে গার লোম খাড়া দেয়, এই লোম খাড়া দিচ্ছে আমার। হুম। দেখে আমরা 8 জন ফিরে চলে আসলাম। রেখে দিয়ে আসতেই হলো। হ্যাঁ, এটা সমুদ্রে কানার ঘটনা। এটা সমুদ্রের কানার ঘটনা। রেখে দিয়ে চলে এসে আমরা আর কি করব, যা মাছ ধরেছি সেইগুলো নিয়ে আসলাম, এসে বললাম যে এই ঘটনা ঘটে গেছে। হুম। আমরা শত চেষ্টা করেও 8 জন লোক থাকাকালীন আমরা লোক নিয়ে আসতে পারলাম না। রক্ষা করতে পারা যায় না, তারপরেও ওই পেটের তাগিদায় আমরা সেখান থেকে জঙ্গল করে আসতেছি এবং আসি 70-72 পর্যন্ত বাংলায়। আমার এই 72 বছর পর্যন্ত আমি প্রায় এই জঙ্গল করেছি। হুম। এখন একটু চোখে কম দেখি, কানেও কম শুনি। আচ্ছা, এই জন্য জঙ্গল ছাড়া হয়েছে। হ্যাঁ, জঙ্গল ছাড়া হয়েছে। কিন্তু দিদা তো এখনো জঙ্গলে যায়। হ্যাঁ, এখনো আমার স্ত্রী জঙ্গলে যায়। আমার স্ত্রী মোটা না হলেও আমার 25 থেকে 30 বছর জঙ্গল করছে। হ্যাঁ। এখনো করছে। এই আজকে রাত 12টা 1টার সময় চলে গেছে, এই 10টা 10:30টায় এসছে। কাল এই গেল রাত্রিরে হয়তো আবার যাবে, ওই রকম রাত 2টোর দিকে তিথি অনুযায়ী যেতে হচ্ছে। মানে সকালের জোয়ার তো, ওই জন্য হ্যাঁ, রাত্রে উঠতে হচ্ছে। হ্যাঁ। বন্ধুরা, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।